আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক বিখ্যাত অভিনেত্রীর কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তার কথা শুনতে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে। ৮ পৌরে রুক্ষতা, সচেতন যৌনতা। সুপ্রিয়া চৌধুরী, কলমে সঞ্জয় মুখোপাধ্যায়। সুপ্রিয়া চৌধুরীকে এখনো নায়িকা হিসেবে আমাদের বোঝা হলো না। সুপ্রিয়ার সঙ্গে একদা আমার দেখা হয় বেসরকারি একটি টিভি স্টুডিওতে। তখন তার সদ্য হাঁটু অপারেশন হয়েছে। ব্যথা কাতর তিনি আমাকে বলেছিলেন, শুধু ঋত্বিক বাবুর জন্যই এলাম, শুধু এই নিতার বিষয়ে কথা বলার জন্যই এলাম, না হলে কি যে যন্ত্রণা। আমি খেয়াল করেছিলাম এই বর্ষীয়সী নায়িকার দীর্ঘ গ্রীবা। তিনি আমার দিকে অবাক হয়ে তাকালেন। আমি একটু অস্বস্তিতে তাকে জানাই যে আপনার এই গলা রাজহাঁসের মতো লম্বা বলেই ঋত্বিকদা আপনাকে মেঘে ঢাকা তারা ও কোমল গান্ধারে পছন্দ করেছিলেন। তিনি যেন মুখে চাঁদ উঠেছে, স্মিত হেসে জানালেন, ও মা, তাই নাকি? আমাকে ঋত্বিকদা কখনো বলেননি তো। সুপ্রিয়া আমাকে জানান, প্রথম দিনের দেখাটা বেশ বিস্ময়কর। ঋত্বিকবাবু আমাকে ডাকছেন শুনে আমি তার সঙ্গে দেখা করতে যাই তাদের ভবানীপুরের বাড়িতে। শুটিং দেরিতে শেষ হওয়ায় আমার একটু দেরি হয়েছিল। ট্যাক্সি থেকে নেমেই দেখি লম্বা ঋত্বিকদা বাড়ির সামনে অধৈর্য হয়ে পায়চারি করছেন। আমি একটু তাড়াতাড়ি হেঁটে তার কাছে পৌঁছাবার চেষ্টা করতেই আমার চটিটা ছিঁড়ে যায়। তিনি সেটা খেয়ালও করেন। আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস মেঘে ঢাকা তারার শেষে চটির যে স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়া দেখানো হয়েছে তা ভবানীপুরের সেই বিকেলের স্মৃতি থেকে। আমি ভাবছিলাম, ঋত্বিকদা তাকে নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করেছেন তার অনেক কিছুই হয়তো সুপ্রিয়া দেবী জানেন না, যেমন বতিচেল্লির বিভিন্ন মুখাবয়ব। শুধু বার্থ অফ ভেনাস নয়, ঋত্বিক ব্যবহার করেছেন কোমল গান্ধারে সুপ্রিয়ার নানা ক্লোজ আপে। কেননা কোমল গান্ধারের ঋত্বিক সময়ের নানা স্তর যুক্ত করতে চাইছিলেন। সুপ্রিয়ার মুখ তাকে সাহায্য করেছিল রেনেসাঁস পূর্ব চিত্রকলার উদ্ধৃতি ব্যবহার করতে। যেমন ভাবে ওই দীর্ঘ গ্রীবা মেঘে ঢাকা তারার নিতাকে জগজ্জননীর সমীপবর্তী করে, ঋত্বিক তেমন ভাবেই যে রাতে মোর দুয়ারগুলি গানটির শেষে চূর্ণ কেগুন্তল ও আলোক বিচ্ছুরিত মুখখানি বিজয়া দশমীর প্রতিমা হিসেবে প্রয়োগ করেন। সের্গেই আইজেনস্টাইন একবার বলেছিলেন, এল গ্রেকোর নিসর্গ চিত্রগুলি তার শ্রেষ্ঠ আত্মপ্রতিকৃতি। দেখা যাবে মেঘে ঢাকা তারা ও কোমল গান্ধারে অনেক ল্যান্ডস্কেপই সুপ্রিয়ার পরিপ্রেক্ষিতে সারপ্লাস অফ আইকনোগ্রাফিক সাইনাস, অর্থাৎ সুপ্রিয়ার মুখের সঙ্গে বাংলার কিছুটা নিজস্ব প্রতিচ্ছায়া যেন জুড়ে আছে। সৌন্দর্যের নিরিখে তিনি অরুন্ধতী দেবী বা সুচিত্রা সেন নন, কিন্তু তার শরীরে উপস্থিতি অনেক সময়েই বাংলাদেশের অগোছালো প্রাণ প্রতিমা হয়ে থাকতে পারে।
একথার শ্রেষ্ঠ প্রমাণ তো কোমল গান্ধারের শেষ দৃশ্য, যেখানে ঋত্বিক সুপ্রিয়াকে ভাস্কর্যে উন্নীত করেছেন। তাছাড়াও আমরা যা বুঝতে পারিনি বা চাইনি তা হলো সুপ্রিয়া বিশেষ বিশেষ ভূমিকায় এক ধরনের আতঙ্ক নির্মাণ করেন পুরুষতান্ত্রিক সমাজে। তার এই ভঙ্গিমা অনেক ক্ষেত্রে হলিউডের মে ওয়েস্টের নাশকতার সঙ্গে তুলনীয়। আম্রপালি ছবিতে তার নৃত্য ভঙ্গিমা যেরকম শানিত ও উদ্ধত, অথবা মন নিয়ে ছবিতে ছোট বোনের ভূমিকায় তিনি যেরকম প্ররোচনামূলক, তা সাধারণভাবে বাঙালি নায়িকাদের চরিত্র নয়। আর এই আপাতভাবে সীমানার বাইরে দাঁড়িয়ে থেকে সুপ্রিয়া নিজেকে নক্ষত্র রূপে প্রমাণ করতে পেরেছিলেন। কারণ আমরা জানতাম যে সিনেমার মধ্যে যেমন তিনি উত্তম সঙ্গিনী, পর্দার বাইরেও তার উত্তম সঙ্গ আছে, আর তা একদা আমাদের কম কৌতূহল জাগায়নি। সম্পর্কের এই অশান্তি মাঝে মাঝেই বাঙালির আড্ডায় আলোচিত হয়েছে। অর্থাৎ ফরাসি সমাজতাত্ত্বিক এডগার মরা যেমন দাবি করেছিলেন যে স্টার হলো সেই অভিনেতা যার একটি জীবনী আছে, সুপ্রিয়া আজ স্বচ্ছন্দে বলা যায় পর্দার বাইরে মঞ্চের আড়ালে তিনি যে দ্রৌপদীর মতো রন্ধন পটীয়সী। উত্তম কুমার তাঁর হাতের ভেটকি মাছের কাটা চচ্চড়ি ছাড়া মুখে তুলতে চাইতেন না কিছু। এই সবও আমাদের রোজ নামচার মধ্যে ঢুকে গিয়েছিল। এমন সর্বাঙ্গীন সর্বার্থ সাধক অভিনেত্রী চলে গেলে আমাদের সিনেমার তো গরিব হয়ে যাবারই কথা। অন্তত গরিব নায়িকার ভূমিকা, মুখে ব্রণর দাগ এমন নটি সুপ্রিয়া ছাড়া আর কে কিভাবে কবে হবেন তা বলা দুষ্কর। তাঁর প্রয়াণে আমাদের স্মৃতি কিছুটা উদ্দীপ্ত হয়ে উঠেছিল। বলা বাহুল্য, পর্দায় প্রত্যক্ষ অনুপস্থিতির জন্য আমরা তাকে কিছুটা বিস্মরণে নিয়ে গিয়েছিলাম। বস্তুত এখনো যে তার বিষয়ে মাঝে মাঝে কথা হয় তা মূলত ঋত্বিক ঘটকের দুটি অবস্মরণীয় নির্মাণ নিয়ে। বলা বাহুল্য, মেঘে ঢাকা তারার নিতা ও কোমল গান্ধারের অনসূয়া প্রায় কিংবদন্তি। দেবী ও মানবীর মধ্যে একটি সেতু বন্ধন ঋত্বিক করতে পেরেছিলেন সুপ্রিয়ার দেহভঙ্গিমা, দীর্ঘ গ্রীবা ও কিছুটা অমসৃণ কণ্ঠস্বরে। আমরা খেয়াল করিনি উত্তর স্বাধীনতা পর্বে কানন দেবী ও সুচিত্রার পরে এমনকি মাধবী, কাবেরী বসু ও অপর্ণা সেনকে মাথায় রাখলেও সুপ্রিয়া কিছুটা অনিয়মের স্বাক্ষর। তার মুখে ও উচ্চারণে কিছুটা রুক্ষতা আছে, যা স্বপ্নহীন মধ্যবিত্ত পরিবারে লক্ষ্য করা যায়। এই সত্য শুধু নিতার ক্ষেত্রে নয়, অনসূয়া যখন দেশমাতৃকা হয়ে যায় তখনও নয়। এমনকি জনপ্রিয়তার নুড়ি পাথরে যেখানে সুপ্রিয়া উত্তম কুমার সহ অথবা উত্তমবিহীন, সেখানেও মুদ্রিত আছে। একথা ঠিক, ঋত্বিক ছাড়া অন্য পরিচালকরা তাকে সভয়ে পরিহার করেছেন, কিন্তু যখনই সুপ্রিয়া অজয়গড়ের মতো পরিচালকের কাছে কাজ করেছেন তখনই শুনো বড় নারী নির্মিত হয়েছে। সেখানে উত্তম কুমার ছাড়াই তিনি গুরুত্বপূর্ণ। অসিত সেনের সঙ্গে তার একটি অসামান্য নির্মাণ স্বরলিপি উল্লেখ করতে পারি।
এখানে সুপ্রিয়া সৌমিত্রের সঙ্গে ছিলেন, কিন্তু পোশাকে, উচ্চারণে, ভ্রুভঙ্গিতে তার নিজস্ব চিহ্ন অনুপস্থিত ছিল না। একথা এমনকি 60-এর দশকের শুরুতে উত্তম কুমারের পরিচালনায় বন পলাশীর পদাবলী ছবিতেও সত্য। তাহলে সুপ্রিয়া চৌধুরী কে? কিভাবে আমরা তাকে সিনেমার ইতিহাসে স্থান দেব? একটু তদন্ত করলে দেখা যাবে বাঙালি অভিনেত্রীদের মধ্যে সুপ্রিয়া দেবী শরীরকে আক্রমণাত্মক ভূমিকায় ব্যবহার করেছেন। 5-এর দশকের একেবারে শেষে আম্রপালি ছবিতে তার শরীরের উচ্ছ্বাস দেখে আমরা যুগপৎ মুগ্ধ ও হতচকিত হই। এই একই জিনিস সনদের সঙ্গে তার বিভিন্ন কম্পোজিশনে মেঘে ঢাকা তারায় দেখা গেছে। ঋত্বিক বস্তুত সুপ্রিয়ার দেহরেখাগুলিকে পুরুষতান্ত্রিক সমাজে নারীত্ব সম্পর্কে যে ধারণা তার বিপরীতে প্রয়োগ করেছেন, সেদিক থেকে দেখলে সুপ্রিয়া আমাদের মে ওয়েস্ট বা লিজ টেলর। অভিনেত্রী হিসেবে তার সফলতার বাইরেও দাম্পত্য অশান্তি বা উত্তম কুমারের সঙ্গে তার বহুখ্যাত সম্পর্ক তাকে নক্ষত্রের পর্যায়ে উন্নীত করে। আমরা বলতেই পারি সুপ্রিয়া এমন একজন অভিনেত্রী যার জীবনী পর্দার পাশে পাশে ভবানীপুরের রাস্তাতেও হাঁটে। যখন তিনি উত্তম কুমারের সঙ্গে বসু পরিবার ছবিতে অভিনয় করেছিলেন, তখন ভারতীয় গণতন্ত্রের উন্মেষের সময়। বলা বাহুল্য, আমরা সংস্কৃত নন্দন তত্ত্ব থেকে উদ্বাস্তু কলোনির দিকে এগিয়ে আসি। আর সুচিত্রার অস্তের পরে সুপ্রিয়া যখন উত্তম সঙ্গিনী হয়ে উঠলেন, তখন নিশ্চিতভাবেই দেখা গেল তিনি শুধু রোমান্টিকতার চিহ্নায়ন নন, বরং সিগমুন্ড ফ্রয়েডের থেকে ধার নিয়ে বলা যায় তার শরীর ও কণ্ঠস্বর অনেক সময়েই ক্রাস্টেশন কমপ্লেক্সকে উস্কে দেয়। সুপ্রিয়ার প্রয়াণের সঙ্গে সঙ্গেই বোঝা গিয়েছিল অভিনয় যে অতুলনীয় শ্রম ও নিষ্ঠা দাবি করে, তার একটি পর্বের অবসান হলো। আর কে পাবনা জেলার মেয়ে হয়ে, বর্মা ফেরত হয়েও নেতার চরিত্রে ঢাকাই বাংলা ভাষা অমন নিখুঁতভাবে বলবেন, অথবা নিতান্ত ঘটি গীতা দেখেও শেখাবেন ঢাকাই বাঙাল উচ্চারণ? এমনকি মন নিয়ে জাতীয় তুচ্ছাতি তুচ্ছ ছবিতেও তিনি যৌনতার যে বিপর্যস্ত মানচিত্র তৈরি করতে পেরেছিলেন, আজকের বাংলা সিনেমার দিকে তাকালে তাকে অবাস্তব মনে হয়। কাল তুমি আলেয়া থেকে আরম্ভ করে আরো অনেক ছবিতে তাকে নিজের উপস্থিতি রূপে নয়, গুণে প্রমাণ করতে হয়েছিল। আজকে সিনেমার পর্দায় সেই গুণটুকুই অনুপস্থিত। আজ শুধুই মেঘে ঢাকা তারার কথা মনে পড়বে, আর সেই বিখ্যাত সংলাপ, দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। সুপ্রিয়া চৌধুরীকে বোঝার জন্যে আমাদের আরো অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ যিনি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।